জিম্বাবুয়ের মতো দুর্বল একটা বোলিং লাইন আপের এগেনস্টে, বাজে একটা ফিল্ডিং সাইডের এগেনস্টেও আগে ব্যাট করে বাংলাদেশ 170-80 করতে পারে না, 200 অনেক পরের কথা। অবস্থাটা আমরা কি বুঝতে পারছি? লিটনের জঘন্য রকম ব্যাটিং, নাজমুল শান্তর টি-20-র সঙ্গে মানিয়ে নিতে না পারা, এটা নিয়ে এরই মধ্যে এই দিনেই একটা আলাদা ভিডিও করেছি, তাদের ব্যাপারে নতুন করে বলছি না। একটা ব্যাপার খেয়াল করেন, প্রথম টি-20-তে বাংলাদেশ পাওয়ার প্লেতে 35 তুলেছে 1 উইকেটে, দ্বিতীয় ম্যাচে 41 1 উইকেটে, থার্ড টি-20-তে 2 উইকেট হারিয়ে 42। পাওয়ার প্লেতে যেখানে বড় দলগুলো অন অ্যান এভারেজ 10-এর মতো ইকোনমিতে রান তোলে, এখানেই বাংলাদেশ মিনিমাম 15 রান এবং কিছু ক্ষেত্রে সেটা 20-25 রান পর্যন্ত পিছিয়ে যাচ্ছে। এই রিকভারি আপনি ওয়ার্ল্ড কাপে গিয়ে করতে পারবেন না, বড় দলগুলোর এগেনস্টে প্রশ্নই আসে না। এটা কেন হচ্ছে? সহজতম উত্তর হচ্ছে টপ অর্ডারের ব্যর্থতা। আপনার ব্যাটারদের স্ট্রাইক রেট 110-120 সেটা কম, এটা আমরা সবাই মানি, কিন্তু যখন এক্সপ্লোসিভ ব্যাটিংটা করা দরকার বাংলাদেশ সেটা পারছে না। এবং যার ফলে মিডল ওভারে যারা আসছেন তাদের ওপরই সবচেয়ে বেশি ভরসাটা করতে হচ্ছে। তাওহিদ হৃদয় পরপর 3 ম্যাচেই ওই দায়িত্বটা পালন করেছেন। এমনকি থার্ড টি-20-তে তাওহিদ হৃদয় যদি ওই 57 রান না করতেন, কিংবা জাকের আলী অনিক যদি ওই 44 রান না করতেন, বা তাদের ওই পার্টনারশিপে যদি 87 রান না হতো 58 বলে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হতো? প্রতিদিন তো আপনাকে তাওহিদ হৃদয় খেলে দেবে না। যদি টপ অর্ডারের 1 2 3 এই 3 জন থেকে যদি কেউ কুইক রান না করেন, কুইক এবং বেটার স্কোর, ভালো রান না করেন, আপনি কোনোভাবেই পেরে উঠবেন না। এবং এই ম্যাচ দিয়ে আরেকটা ব্যাপার সামনে চলে এসেছে, সেটা হচ্ছে যে বোলিং নিয়ে আমরা এত নিশ্চিন্ত, সত্যি কি এত নিশ্চিন্ত থাকার উপায় রয়েছে? তানভীর প্রথম ম্যাচ খেলতে নেমে ভালো করেছেন, সাইফুদ্দিন শেষ মুহূর্তে গিয়ে প্রায় গুবলেট পাকিয়ে ফেলছিলেন। এবং খেয়াল করে দেখেন, একটা দল যারা 91 রান তুলতে 8 উইকেট হারিয়ে ফেলেছে, সেই দলটার নবম উইকেটের যে জুটিটা গড়ল 54 রানের পার্টনারশিপ 30 বলে, এটা কি একমাত্র ইনস্ট্যান্ট? না। ফার্স্ট টি-20-তেও আমি একই কথা বলেছিলাম যে যখন একটা দল 41-42 রান তুলতে 7 উইকেট হারিয়ে ফেলে, সেই দল তো অ্যাকশনই অল আউট হবে। জিম্বাবুয়ে কিন্তু 124-25 রান করেছিল। এবং তৃতীয় টি-20-তেও 9 আর 10 নম্বর ব্যাটসম্যান যেভাবে ব্যাট করছিলেন, বাংলাদেশ যদি হেরেও যেত অবাক হওয়ার কিছু থাকতো না। সো বোলিং লাইন আপ নিয়ে আমাদের একটা স্বস্তির জায়গা রয়েছে। পেসের একটা দারুণ, মুস্তাফিজ ব্যাক করলে সেটা আরও স্ট্রং হবে। তাসকিন আছেন, শরীফুল আছেন, মাহিদি ভালো বল করছেন, রিশাদ একটু এক্সপেন্সিভ হলেও উইকেট তুলছেন, সব মিলে বেটার, কিন্তু অনেক ভালো এটা বোধহয় বলার সুযোগ নেই। সাইফুদ্দিন তিনি প্রথম ওভারে এসে উইকেট তুলছেন, এর আগের ম্যাচেও আমরা যে ইনফ্যাক্ট তার প্রথম ম্যাচেও আমরা সেটাই দেখেছি। সাকিব তিনিও একটা ম্যাচে সুযোগ পেলেন, ফার্স্ট ওভারে সেই উইকেট তুলেছেন। সব মিলে ভালো বলা যায় বা বেটার বলা যায়, কিন্তু নিঃসন্দেহ থাকা কিংবা খুব বেশি শান্তিতে থাকার বোধ হয় বা নিশ্চিন্ত থাকার সুযোগ বোধ হয় নাই বোলিং লাইন আপ নিয়েও। কেননা আপনি যখন খেয়াল করবেন যে আপনি কাদের এগেনস্টে খেলছেন এবং কাদের এগেনস্টে গিয়ে আপনাদের বোলাররা লোয়ার ডাউন দ্য অর্ডারের ব্যাটারদের বড় জুটি উপহার দিচ্ছেন, তখন আপনাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে দলটা কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড না, দলটা জিম্বাবুয়ে। সেখানে যখন নবম উইকেট জুটিতে 50+ রান হয়ে যায়, 7 উইকেট 40 রানে যাওয়ার পরও 120-25 রান করে, তখন কিন্তু দ্বিতীয় ভাবার অবকাশ রয়েছে। একবারে নিঃসন্দেহ, একবারে নিশ্চিন্ত থাকার উপায় নাই। আরও একটা ছোট বিষয় এই ম্যাচটাতে যেটা খুবই দৃষ্টিকটু মনে হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, ওভার রেট সময়ের হিসেবে বাংলাদেশ কাভার করতে পারেনি। এবং সেই সময় দেখা গেল লাস্ট ওভারে সব মিলে 4 জনের বেশি ফিল্ডার আউটসাইডে, সার্কেলের বাইরে, 30 ইয়ার্সের বাইরে অ্যালাউ করা হচ্ছে না অ্যাজ পার রুল। এটা আমার মনে হয় ম্যানেজমেন্টের কিংবা যারা ড্রেসিং রুমে থাকেন, থিঙ্ক ট্যাঙ্ক কিংবা মাঠে ক্যাপ্টেন, তার খুব ভালোভাবে মাথায় রাখা উচিত। জিম্বাবুয়ের মতো দল বলে আপনি হয়তো পার পেয়ে গেছেন, কিন্তু বড় দলের এগেনস্টে এই ধরনের মিস্টেক হলে 1 ওভার হয়েছে, অন্যদিন 2 ওভারও হতে পারে। সো এই জায়গাগুলো কিন্তু খুব ক্রুশাল, ছোট ছোট বিষয় কিন্তু ক্রুশাল। একজন ফিল্ডার বা দুজন ফিল্ডার বা একজন কম ফিল্ডার, সার্কেলের ভেতরে বাইরে থাকা অনেক কিছু নির্ভর করে। আজকের যুগের ক্রিকেটে কিংবা এখনকার টি-20 ক্রিকেটে এই ব্যাপারগুলো খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। সো বটম লাইন হচ্ছে যে বাংলাদেশের ব্যাটাররা কোনোভাবেই ভালো ব্যাট করতে পারছেন না,
T20 সুলভ ব্যাট করতে পারছেন না, T20-র মতো করে T20-র আমেজের ব্যাটিংটা করতে পারছেন না, ভালো স্ট্রাইক রেটে রান তুলতে পারছেন না, পাওয়ার প্লে ব্যবহার করতে পারছেন না। প্রত্যেক ম্যাচেই দেখা যাচ্ছে প্রথম 10 ওভার শেষে 3-4 উইকেট হারিয়ে 60-65 রান। এটা ভালো কোনো কথা না। প্রতিদিন আপনি শেষ 10 ওভারে গিয়ে 100 রান তুলতে পারবেন না। এই 100 রান তুলতে পারবে বড় দলগুলো। বাংলাদেশকে যদি ভালো করতে হয় ওই ফ্লোটা মেনটেন করতে হবে। তাওহিদ হৃদয় যেভাবে যতক্ষণ উইকেটে থাকেন ফ্লো মেনটেন করে যান, কিংবা জাকের আলী অনেক যেভাবে ফ্লো মেনটেন করে যান, সবাইকে ওই ফ্লোটা মেনটেন করতে হবে। আপনি খেয়াল করে দেখেন এই পার্টিকুলার থার্ড T20-তে টপ অর্ডারের 3 জন কত রান করেছেন? সব মিলে তারা 39 রান করেছেন। 12, 21, 6 এই 39 রান তারা করেছেন কত বলে? 3 জনে মিলে 41 বলে। অর্থাৎ বেসিক হিসেবে প্রায় 7 ওভার, টপ অর্ডারের 3 জন 7 ওভার খেলে 50 রান তুলতে পারেননি। আপনি ম্যাচ তো ওখানেই হেরে যাবেন, আপনি ম্যাচ তো ওখানেই পিছিয়ে যাবেন। আপনি ইদার আগে ব্যাট করেন কিংবা চেস করেন। এখন এই ব্যাপারটা আরো স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ কি কারণে প্রথম 2 T20-তে জিম্বাবুয়ের সঙ্গে টস জিতে ব্যাট করেনি। ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাব, ভালো স্ট্রোক খেলতে না পারা, প্রপার স্ট্রাইক রেটে রান তুলতে না পারা, এবং পাওয়ার প্লের সুযোগটা কাজে লাগানো হচ্ছে না, পারছে না বাংলাদেশ। এগুলোর সমস্যা কি? টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে, কিন্তু যে কোনো কারণেই হোক বাংলাদেশের ব্যাটাররা বারবার এই জায়গাগুলোতে ফেল করছেন। একই সঙ্গে অন্যান্য দিনে আমরা দেখি যে বাংলাদেশের মিডল অর্ডার বাঁচিয়ে দিচ্ছেন। পরপর 3 ম্যাচেই আমরা বাংলাদেশের মিডল অর্ডারকে, যেটা আমি আগেও বলছিলাম যে বাংলাদেশে সেভ করেছেন, বাঁচিয়ে দিয়েছেন। প্রতিদিন এটা হবে না। প্রতিদিনই যদি আপনার টপ অর্ডার ফেল করে, প্রতিদিনই যদি আপনাকে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের উপর ডিপেন্ড করতে হয়, আপনি 10 ম্যাচ খেললে 3 ম্যাচ জিতবেন, 7 ম্যাচ হারবেন, এবং যে 3 ম্যাচ জিতবেন সেটাও বড় দলের এগেনস্টে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন, আপনি ব্লেজিং মুজারাবানির বল খেলছেন, তাকে বাদ দিয়ে আর কয়জন ভালো বোলার আছে জিম্বাবুয়ের এই স্কোয়াডে, লাইন আপে, যাকে আপনি ভালো বলে ট্রিট করতে পারেন? অথচ আপনি যখন বিশ্বকাপের কথাই যদি ধরেন, আপনি যদি শ্রীলঙ্কার এগেনস্টে খেলতে যান, আপনি যদি সাউথ আফ্রিকার এগেনস্টে নামেন, এই 2 দলের এগেনস্টে যে ধরনের বোলারদের ফেস করতে হবে, সেই প্রস্তুতি কি বাংলাদেশের আছে? সেই আত্মবিশ্বাস বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আছে যে না, আমি টপ মোস্ট যে পেস বোলাররা আছেন, সাউথ আফ্রিকার যে বোলাররা আছেন, কিংবা শ্রীলঙ্কার যে বোলাররা আছে, শ্রীলঙ্কার যে স্পিন অ্যাটাক বা স্পেস অ্যাটাক, সেটার বিপক্ষে খেলার জন্য কিংবা সেখানে তাদের এগেনস্টে ভালো রান করার জন্য বা ভালো রান চেস করার জন্য প্রস্তুত? আমার মনে হয় বাংলাদেশ দল প্রস্তুত না। এখন প্রস্তুতির ঘাটতির কথা আপনি বলতে পারেন, জিম্বাবুয়ের এগেনস্টে খেলা, তারপরে ইউএসের এগেনস্টে 3টা ম্যাচ খেলা, এটা যথেষ্ট ভালো প্রস্তুতি না। সাকিব আল হাসান নিজেও সেটা বলেছেন। কিন্তু এর বাইরে আর প্রস্তুতির সুযোগ কি? নিজেদের প্রিপেয়ার হতে হবে। এই যে নেট সেশন বলেন কিংবা মেন্টাল সেশন বলে, কোচের সঙ্গে 1-to-1 সেশন বলেন, আপনি যা খুশি তাই বলেন, ভাই প্রিপেয়ার হইতে হবে। বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো করার জন্য স্পেসিফিক্যালি ব্যাটসম্যানরা মোটেও প্রিপেয়ার না, আরও স্পেসিফিক্যালি আরও জায়গা ছোট করে আনলে টপ অর্ডার প্রিপেয়ার না। এখন এত জায়গায় প্রিপারেশনের যদি ঘাটতি থাকে, আপনার এত জায়গায় যদি ল্যাকিংস থাকে, আপনি কয় জায়গা পোষাবেন? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা? বাংলাদেশ দলের এখন অবস্থাটা অনেকটা ওই রকম, ব্যথা তো সব জায়গায়। আপনি ফিল্ডিং এর কথা যদি বলেন, এই যে পার্টিকুলার 3টা ম্যাচে বাংলাদেশে খুব ভালো ফিল্ডিং করেছে, হাফ চান্সগুলো কি কাজে লাগাতে পেরেছে? যে ক্যাচগুলো মিস হয়েছে, সেই ক্যাচগুলো কি খুব কঠিন ক্যাচ ছিল? আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ডে যে ধরনের আউটফিল্ড ফিল্ডিং বা আউটফিল্ড ক্যাচিং দেখে অভ্যস্ত, বা দেখেন বড় দলগুলোর প্লেয়ারদের এগেনস্টে বা টপমোস্ট ফিল্ডারদের এগেনস্টে, বাংলাদেশের প্লেয়াররা ওইভাবে ফিল্ডিংটা কি করতে পারছেন? আমার তো মনে হয় পারছেন না। সো ঘাটতি সব জায়গাতে রয়েছে, ঘাটতিটা আমরা মানি, কিন্তু ঘাটতিটা পুষিয়ে দেওয়ার জন্য যে ধরনের অ্যাপ্রোচ দরকার, যে ধরনের মাইন্ডসেট আপ দরকার, বাংলাদেশ দলের মধ্যে সেটা নেই। সো আপনি 3-0-তে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ জিতেছেন। এই জেতার চাইতে শঙ্কার জায়গা বেশি তৈরি হয়েছে। আরো 2টো ম্যাচ বাকি আছে, বাংলাদেশ হয়তো 5-0-তেও সিরিজ জিততে পারে, কিন্তু তাতে কি পরিস্থিতি বদলাবে? তাতে কি বাংলাদেশ দল রাতারাতি ভালো দল হয়ে যাবে? আমার অনুমান না, রাতারাতি বাংলাদেশ ভালো দল হয়ে যাবে না, বরং বাংলাদেশ দল যেখানে ছিল সেখানেই আছে, এবং এই অবস্থাতে থেকেই বিশ্বকাপে তারা যাবে। এই ফর্ম নিয়ে তারা বিশ্বকাপে যাবে। টপ অর্ডার, মিডল অর্ডার, বোলাররা সবাই এই অবস্থাতেই বিশ্বকাপে যাবেন। শুধুমাত্র মাইন্ডসেটের পরিবর্তন, আরেকটু সাহসী হওয়া, আরেকটু অ্যাগ্রেসিভ হওয়া, এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজেদের কাজটুকু ঠিক মতো করতে পারা, তার উপরেই নির্ভর করছে বাংলাদেশ বিশ্বকাপে কেমন পারফর্ম করবে। জয় পরাজয় ভালো খেলা পরের কথা, কেমন পারফর্ম করবে। আপনি কখনো চিন্তা করবেন না যে শ্রীলঙ্কা কিংবা সাউথ আফ্রিকার এগেনস্টে প্রথম 2 ম্যাচে বিশ্বকাপে আপনি 140-50 করে পার পাবেন, কেননা জিম্বাবুয়ের সঙ্গে আগে ব্যাটিং করে যেটা 166, সাউথ আফ্রিকার সঙ্গে সেটা 140, শ্রীলঙ্কার সঙ্গে বোধহয় 150। এখন এই রান করে আপনি পার পেয়ে যাবেন,
আমার তো মনে হয় না। সো চিন্তা করার অনেক জায়গা আছে। টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন কিংবা নির্বাচকরা যতই স্বস্তির কথা বলুক, যতই আশার কথা বলুক, খুব বেশি আশা আসলে করাটা এই মুহূর্তে কঠিন।